হাইড্রোজেন বন্ধন। তো হাইড্রোজেন বন্ধন জিনিসটা কি? এটা হচ্ছে একটা বিশেষ ধরনের ডাইপোল আকর্ষণ বল। ডাইপোল জিনিসটা একটা একটু ধরো তুমি এই ইম্পর্টেন্ট টপিক ভাই বলবো এখানে একটা 4 মার্কের প্রশ্ন দেখো মনে করো তুমি দুইটা পাশাপাশি দুইটা সমযোজী অণু নিলে এবি এখন আমরা 19 এ থাকতে পর্যায় সারণী অধ্যায়ে আমরা একটা পর্যাবৃত্ত ধর্ম পড়ছিলাম, সেটা কি ছিল মনে আছে কিনা? তড়িৎ ঋণাত্মকতা। তোমরা সবাই শুনছো তড়িৎ ঋণাত্মকতা। এই তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? এই এ আর বি এর মাঝে যে বন্ধনজোড় ইলেকট্রনটা আছে, এই বন্ধনজোড় ইলেকট্রনকে এ অথবা বি এর মধ্যে যে কোনো একজন নিজের দিকে অধিক টেনে নেবে। এই যে অধিক টেনে নেওয়ার যে এবিলিটি, এটাকে আমরা কি বলে থাকি? তড়িৎ ঋণাত্মকতা। এখন আমরা ধরে নিচ্ছি বি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা এ পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা অপেক্ষা বেশি, আমরা ধরে নিচ্ছি। ওকে, এরও বেশি হতে পারে, ওই জন্য আমরা ধরে নেই বি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা এ পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা অপেক্ষা বেশি। তাহলে বি কি করবে? এই বন্ধনজোড় ইলেকট্রনগুলোকে নিজের দিকে অধিক টেনে নেবে। তাহলে বি এর দিকে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে, এর দিকে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে। তো বি এর মাথায় আমরা দিব পার্শিয়াল নেগেটিভ চার্জ, এ এর মাথায় আমরা দিব পার্শিয়াল পজিটিভ চার্জ। দেখো এখানে কিন্তু বন্ধন পুরোপুরি ভাঙে নাই, বন্ড কিন্তু আমি পুরোপুরি ব্রেক করি নাই, আমি জাস্ট ইলেকট্রনগুলোকে বি এর দিকে একটু সরায় দিছি। এতে করে বি এর মাথায় পার্শিয়াল নেগেটিভ ক্যারেক্টার চলে আসছে, এ এর মাথায় পার্শিয়াল পজিটিভ ক্যারেক্টার চলে আসছে। ওকে, আচ্ছা তাহলে এখানেও কি সেম ঘটনা ঘটবে না? এ এর মাথায় আসবে পার্শিয়াল পজিটিভ ক্যারেক্টার, বি এর মাথায় আসবে পার্শিয়াল নেগেটিভ ক্যারেক্টার। ওকে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আচ্ছা এখন লক্ষ্য করো এখানে তাহলে দেখো এই যে এ এর মাথায় প্লাস আসলো এবং বি এর মাথায় মাইনাস আসলো, তাহলে এই পুরা বন্ধনটা এখন কি দুইটা প্রান্তে বিভক্ত হয়ে গেল না? একটা হলো ধনাত্মক প্রান্ত বা ধনাত্মক মেরু, আরেকটাকে কি বলবো? ঋণাত্মক প্রান্ত বা ঋণাত্মক মেরু। তো আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে আমরা এই এ কে বলতে পারবো পজিটিভ পোল, আর বি কে আমরা বলতে পারবো, দেখো বি কে আমরা বলতে পারবো নেগেটিভ পোল।
পজিটিভ পোল ক্রিয়েট হবে আর একটা নেগেটিভ পোল ক্রিয়েট হবে। কেন? এ আর বি পরমাণুর যেহেতু তড়িৎ ঋণাত্মকতার মান আলাদা। এখন তড়িৎ ঋণাত্মকতা নিয়ে পরে বিস্তারিত আলোচনা হবে, আপাতত তুমি খালি এটা মাথার মধ্যে সেট করো, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার মাথায় দিব মাইনাস, যার তড়িৎ ঋণাত্মকতা কম তার মাথায় দিব প্লাস। এতটুকু জানলে আপাতত কাজ আমাদের হয়ে যাবে। আচ্ছা তাহলে বলো তো কয়টা পোল ক্রিয়েট হয়েছে? কয়টা পোল ক্রিয়েট হয়েছে? দুইটা পোল ক্রিয়েট হয়েছে। দুইকে আমরা কি ওয়ার্ড দিয়ে চিনি? ডাই। ওয়ান কে বলে মোনো, দুই কে বলে ডাই, তিন কে বলে ট্রাই, চার কে বলে টেট্রা, পাঁচ কে বলে পেন্টা। ওকে, তাহলে দেখো কয়টা পোল? পোল কয়টা? দুইটা। এই জন্য এই পুরা আবার কথা বলতেছি, তাহলে দেখো এই পুরা যে এবি যে মলিকুলটা, এইটাকে আমরা কি বলতে পারবো? একটা ডাইপোল। এটাকে আমরা কি বলতে পারবো? কোন নির্দিষ্ট পরমাণুকে কিন্তু ডাইপোল বলা হয় না, পুরা অণুটাকে একত্রে কি বলে? ডাইপোল, কারণ এর মধ্যে প্লাস মাইনাস আছে। ঠিক আছে, তাহলে বলতে পারো তো, তাহলে তুমি এই মলিকুলটাকেও কি বলতে পারবা? একটা ডাইপোল। তাহলে বলো এখন পাশাপাশি কয়টা ডাইপোল আছে? তাহলে দুইটা ডাইপোল হচ্ছে যে এখন পাশাপাশি তোমার হচ্ছে যে অবস্থান করছে। তাহলে এখন কি করবে দেখো, এখন যেটা করবে, যেহেতু এর মাথায় প্লাস আর বি এর মাথায় যেহেতু মাইনাস আছে, তাহলে এই প্লাস আর এই মাইনাসের মাঝে একটা আকর্ষণ থাকবে না? এখন যদিও আকর্ষণটা অনেক বেশি স্ট্রং হবে না, কিন্তু তারপরে একটা অ্যাট্রাকশন তো থাকবে প্লাস মাইনাসের মাঝে। থাকবে কি থাকবে না? থাকবে। আচ্ছা, এই অ্যাট্রাকশনকে আমরা একটা ডটেড লাইন দিয়ে দেখাবো। কি দিয়ে দেখাবো? ডটেড লাইন। তাহলে সাধারণত যে কোনো দুর্বল অ্যাট্রাকশনকে বোঝানোর জন্য আমরা এরকম ডটেড লাইন ব্যবহার করি। ঠিক আছে, ডটেড লাইন। ওকে, এই যে ডটেড লাইন, এটা কি? এটা হচ্ছে একটা ডাইপোল। ডাইপোল আকর্ষণ। এটা কি? এই ডটেড লাইন দিয়ে বোঝাচ্ছি একটা ডাইপোল আরেকটা ডাইপোলকে আকর্ষণ করছে, একটা ডাইপোল আরেকটা ডাইপোলকে আকর্ষণ করছে। ওকে, সো দিস ইজ কল্ড ডাইপোল, ডাইপোল আকর্ষণ বল। এবং কিছু কিছু সিচুয়েশনে এই আকর্ষণটা কি আমরা বলবো হাইড্রোজেন বন্ধন। কি বলবো এটাকে? হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন। কিছু স্পেসিফিক সিচুয়েশনে দিস ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন উইল বি কল্ড হাইড্রোজেন বন্ড অর হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস। হ্যাঁ, না সব ক্ষেত্রে এটাকে হাইড্রোজেন বন্ধন বলা যাবে না। জেনারেল আইডিয়াটা হচ্ছে যে এরকম ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন অসংখ্য আছে, কিন্তু সব ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনকে তুমি হাইড্রোজেন বন্ধন বলতে পারবে না। সো হাইড্রোজেন বন্ধন বলার জন্য তোমার কিছু স্পেসিফিক সিচুয়েশন বা স্পেসিফিক ক্রাইটেরিয়া লাগবে, এগুলো আমরা পরের ভিডিওতে ডিসকাস করব। তো আগে তুমি এটা বুঝছো কিনা বলো, যে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনটা বুঝছো কিনা? ওকে, তাহলে এতটুকু সবাই লিখে ফেলো। মনোপল কি পসিবল? হ্যাঁ, মনোপল হবে কি পসিবল? মনোপল কেমনে সম্ভব? মনোপল পসিবল নাকি? না, পোল হওয়ার জন্য মিনিমাম পজিটিভ নেগেটিভ লাগবে, তো মোনো তো এটা পসিবল না। এমন ট্রাইপল বা এটা হবে না, শুধু ডাইপল হবে। ট্রাইপল বলে কিছু নাই, জেনারেলি এই নাফিস ঘুমে গেছো না? অবস্থা তোমার মনোযোগ কই থাকে? এরকম হলে কেমনে চলবে? সিরিয়াস হও ভাই, তিন দুনিয়া বুঝতেছো না, তিন দুনিয়া বুঝতেছো না। এই যে 25 ব্যাচ কত ভালো ভালো স্টুডেন্ট, আমি আমার চোখের সামনে দেখছি ঝরে যাচ্ছে, কোনো ভার্সিটিতে চান্স হচ্ছে না। মানুষজন দিনরাত 24 ঘন্টা পরেও চান্স পায়, আর তুমি এখানে পড়াশোনা না করেই তুমি কিভাবে আশা করো তুমি চান্স পাবে? এটা তো সুবিশেষ স্বপ্ন দেখলে হবে না। তুমি কি জানো কত মানুষজন 89% নাম্বার পেয়ে বইটা পরীক্ষা দিতে পারতেছে না? গোল্ডেন পাওয়ারটাই এখন সাকসেসের কোনো মূল ভিত্তি না।
এসব গোল্ডেন এখন রাস্তাঘাটে ট্রেনের মধ্যে বহুত পাওয়া যায়, ঠিক আছে? আমি তোমাকে এমন মানুষ দেখাবো যে গোল্ডেন পাইছে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে তার মার্কস হচ্ছে 85%, সে কিন্তু বইটা পরীক্ষা দিতে পারবে না। আবার এমনও মানুষ আছে যার জিপিএ হচ্ছে 4.94, বাট ফিজিক্স কেমিস্ট্রিতে তার 95% মার্কস আছে, সে বইটা পরীক্ষা দিতে পারবে। বুঝছো? তাহলে এখন আমি গোল্ডেন দিয়ে এখন আর তোমাকে পরিমাপ করা হবে না, তোমার আইডেন্টিটি বিল করতে হবে। এখন তুমি এখানে 2 বছর পরে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবা। তোমরা অনেক জিজ্ঞেস করবে ভাই কোথায় পড়েন, বলে ভাই এসএসসি পাস, দূর ভাই যান, ঠিক আছে? কোনো দামই পাবা না তুমি। এখন তুমি ইন্টার স্টুডেন্ট, ঠিক আছে? এখন তোমাদের সবার কমন আইডেন্টিটি হচ্ছে ইন্টার স্টুডেন্ট। 2 বছর পর একজন পড়বে বুয়েটে, একজন মেডিকেলে, একজন ভার্সিটিতে, একজন ঘরে বসে বসে বাপ মায়ের অন্ন ধ্বংস করবে, ঠিক আছে? সব ক্যাটাগরির পোলাপাই থাকবে। আচ্ছা, তাহলে ভাই এতটুকু বুঝছি। এখন চলো নেক্সট পেজে। এবার ইম্পর্টেন্ট জিনিস, এবার এই ডাইপোল ডাইপোল ইন্টারেকশন কখন হাইড্রোজেন বন্ধন হবে? তাহলে হাইড্রোজেন বন্ধন গঠনের শর্তগুলো লাগবে। হাইড্রোজেন বন্ধন গঠনের দুইটা শর্ত আছে। এক, ভাই নাম শুনি বোঝা যাচ্ছে হাইড্রোজেন বন্ধন, তার মানে যোগে অবশ্যই হাইড্রোজেন থাকবে। এটা তো ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, বলতে দেখেন হাইড্রোজেনকে অবশ্যই অধিক তড়িৎ ঋণাত্মক কোন তিনটা মৌল, দেখেন কোন তিনটা পরমাণু, এই তিনজন নাইট্রোজেন, অক্সিজেন এন্ড ফ্লোরিন পরমাণুর সাথে সরাসরি যুক্ত থাকতে হবে। সরাসরি একদম ডাইরেক্ট কানেকশন থাকবে। বুঝতে পারছি? তাহলে হাইড্রোজেন থাকা লাগবে, এবং হাইড্রোজেনকে নাইট্রোজেন, অক্সিজেন এন্ড ফ্লোরিন, তাহলে লিস্টে এই তিনজন নাইট্রোজেন, অক্সিজেন এন্ড ফ্লোরিন, এই তিনজনের বাইরে কেউ থাকলে হাইড্রোজেন বন্ধন প্রদর্শিত হবে না, ঠিক আছে? নাইট্রোজেন, অক্সিজেন এন্ড ফ্লোরিন। ওকে, তাহলে কয়টা শর্ত? দুইটা। হাইড্রোজেন থাকা লাগবে, হাইড্রোজেনকে নাইট্রোজেন, অক্সিজেন এন্ড ফ্লোরিনের সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকতে হবে, তাহলেই হাইড্রোজেন বন্ধন শো করবে, অন্যথায় শো করবে না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই তিনজনই ভাইয়া কেন, বাকিরা নয় কেন? এর কারণ হলো আমাদের পুরা পেরিওডিক টেবিলে, দেখো পুরা পেরিওডিক টেবিলে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল হচ্ছে এই তিনজন। যেমন তুমি যদি এভাবে লিখো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেনের বামে কে থাকে বলো? কার্বন না? কার্বন না? কার্বন থাকে, কার্বন, নাইট্রোজেন, তারপরে হচ্ছে যে অক্সিজেন, তারপরে হচ্ছে যে ফ্লোরিন। ওকে, তো এটাকে তুমি শর্টকাটে কেমন মনে রাখবা জানো? এভাবে মনে রাখবা, ফঞ্চ, FONC। তাই বলি কোনটার তড়িৎ ঋণাত্মকতা কত? যেমন কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, এরপরে 0.5 করে বাড়বে, এটা হচ্ছে 3, এটা 3.5, এটা 4। তাহলে পুরো পেরিওডিক টেবিলের সবচাইতে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে কে? ফ্লোরিন, তারপরে কে সিরিয়ালে? অক্সিজেন, তারপরে কে? নাইট্রোজেন, তারপরে কে? কার্বন। এই চারটা অ্যাটলিস্ট তুমি এখন মাথায় রাখো, ঠিক আছে? আর হাইড্রোজেনটা ভাই একটু মাথায় রাখা লাগবে, আমাদের হাইড্রোজেনটা লাগবে। ওকে, হাইড্রোজেন হচ্ছে 2.1। জাস্ট কষ্ট করে তুমি দেখো, তুমি যদি এটা খুব ইজিলি মনে রাখতে পারো, তুমি যদি কার্বনেরটা মনে রাখতে পারো, পরেরগুলো সব 0.55 করে বাড়বে। কার্বন হচ্ছে 2.5, পরেরটা 3, পরেরটা 3.5, পরেরটা 4, ইজিলি মনে থাকবে তোমার। আর খালি কষ্ট করে হাইড্রোজেনটা মনে রাখবা, তাইলেই হবে 2.1। কারণ ঘুরে ফিরে আমাদের সব জায়গায় এইগুলারই লাগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই দুইটা পয়েন্ট বুঝতে পারছি। এখন চলো এই দুইটা পয়েন্ট আমরা এখন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে দেখব যে কোন যৌগ হাইড্রোজেন বন্ধন দিবে, কোন যৌগ হাইড্রোজেন বন্ধন দিবে না। চলো সেটা আমরা অ্যাপ্লাই করি। নেক্সট পেজে চলো। লাগবো না? হ্যাঁ, লাগবো না? ও লিখো এগুলো, লিখে ফেলো দ্রুত। আমি বলবো তোমার সাথে সাথে লিখবা, ঠিক আছে? দুইটা একসাথে চলতে হবে। আমরা যদি বুঝলাম
কায়েস 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 কোন কলেজে কোন কলেজে তোমার নাম কি কোন কলেজ তুমি তুমি কোন কলেজে তুমি কোন কলেজে বিএনএ কি দেখে তুমি বিএনএ কলেজে ভর্তি হলা ভাই আমার রেজাল্ট খুবই খারাপ হ্যাঁ ও আচ্ছা যাক তুমি বুঝা যাচ্ছে তুমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ এটা তো স্ট্রেট ফরওয়ার্ড মানুষ সব ভালো লাগে, ঠিক আছে অনেকজন ঘুরে আসে বিএস কলেজ ভালো এই সেই বিএস কলেজে সুন্দর দেখতে গাছপালা আছে বুলেট টপ দেখা যদি কলেজে ভর্তি হতো মানে শনি ছাড়া কিছু নেই এগুলা দিয়ে তো তোমাদের আকৃষ্ট করে চলো এবার এগুলো আবার কি জিনিস চলো এগুলোর ছবিগুলো আছে উত্তর পরে দিচ্ছি বলছে নিচে হাইড্রোজেন বন্ধন প্রদর্শন করবে এবং কোনগুলো প্রদর্শন করবে না তা লিখো চলো বলো তো এইচএফ করবে কিনা ইয়েস করবে কারণ হাইড্রোজেন আছে হাইড্রোজেন কার সাথে যুক্ত ফ্লোরিনের সাথে অ্যামোনিয়া করবে ইয়েস হাইড্রোজেন আছে হাইড্রোজেন কার সাথে যুক্ত নাইট্রোজেনের সাথে ওয়াটার অবশ্যই করবে হাইড্রোজেন আছে হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত HCl করবে কিনা বলো সাইড HCl হাইড্রোজেন বন্ধন প্রদর্শন করবে কিনা আবার বলে করার তো কি পড়াচ্ছি লিস্টে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন আছে তাহলে সরি ঠিক দিলাম তুমি আমারে বিভ্রান্ত করে দিছো এজন্য 100% ফোকাস লাগে তাহলে HCl কিন্তু করবে না কারণ হাইড্রোজেন এখানে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিনের সাথে যুক্ত নাই নেক্সট আসো মিথেন করবে না হাইড্রোজেন সালফাইড মিথেন করবে না করবে না দেখো এখানে হাইড্রোজেন আছে হাইড্রোজেন কি নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিনের সাথে যুক্ত এখানে না মানে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন না থাকলে করবে না সোজা হিসাব কার্বনের কি বলছে একটুখানি কমই তো ভাই লিস্টে তো কার্বন নাই ওই তিনটেই ফিক্সড হ্যাঁ ওই তিনটা ফিক্সড হাইড্রোজেন সালফাইড করবে না হাইড্রোজেন আছে ঠিক আছে বাট হাইড্রোজেন তো এখানে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিনের সাথে যুক্ত নাই প্লেস টু এসও দেখাবে না এটা ক্রস তারপরে সব মিথানল এই বলো আরিফ মিথানল করবে কিনা এটা করবে দেখো এখানে এই যে হাইড্রোজেন আছে এটা অক্সিজেনের সাথে অ্যাটাচড তাহলে এটা করবে এরপর আসো বাংলা মদ ঠিক আছে ইথানল খাইছো কখনো খাইও না খাইও নাও ওকে বলো জায়েদ করবে কি করবে না এটা এইচ বন্ডিং শো করবে কি করবে না এটা কি বলছে বাংলা মদ করবে ইথানল মানে অ্যালকোহল আর কি এটা আমি কেন জানি তুমি আমার ইউজ করতেছো আমি বানাইছি বানানোর প্রসেস আমি জানি বাট এখন তোমাকে বলবো না সেটা যাও পরে দেখা যাবে মারা যে মারা মেশিন করছে 9 পড়াইছি বলো জায়েদ এটা এইচ বন্ডিং শো করবে কি করবে না করবে কারণ হাইড্রোজেন আছে হাইড্রোজেন অক্সিজেনের সাথে অ্যাটাচ বলো সাদিয়া এই মিথাইল অ্যামিন এটা এইচ বন্ডিং দেখাবে ইয়েস দেখাবে এরপরে আসো H2N NH2 বলো ইশতিয়াক দেখাবে এইচ বন্ডিং এটা কেন দেখাবে না এই যে হাইড্রোজেন আছে হাইড্রোজেন নাইট্রোজেন সাথে অ্যাটাচ দেখাবে আচ্ছা
এরপরে আসো CH3CHO দেখাবে কি দেখাবে না CH3CHO ইথানল এটা কি H বন্ডিং দেখাবে দেখাবে না এখানে তুমি ভুল করবা এখানে কাহিনী আছে এই দেখো দিকে এইখানে তুমি যদি স্ট্রাকচার রাখো হাইড্রোজেন কিন্তু এখানে অক্সিজেনের সাথে যুক্ত নয় হাইড্রোজেন এখানে কার্বনের সাথে যুক্ত তার মানে এটা H বন্ডিং শো করবে না ওকে এটা ক্রস তারপরে আসো CH3COOH অ্যাসিটিক অ্যাসিড এটা অবশ্যই দেখাবে কারণ দেখো এই যে হাইড্রোজেন আছে হাইড্রোজেন অক্সিজেনের সাথে কানেক্টেড আচ্ছা এবার আসো CH3CONH2 তাহলে বলো এটা দেখাবে কি দেখাবে না H বন্ডিং এটা দেখাবে কারণ এই যে হাইড্রোজেন আছে হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে অ্যাটাচড এবার আসো ফেনল দেখো ফেনল কি জিনিস তোমরা সবাই বেনজিন রিং দেখছো এবং তোমরা জানো যে বেনজিন রিং এর ভিতরে এরকম একটা গোল্লা দেওয়া লাগে ঠিক আছে না গোল্লা দেখছো এটা সবাই দেখছো না তোমরা এটা হচ্ছে বেনজিন আচ্ছা তুমি যদি এই বেনজিন রিং এর সাথে দেখো একটা OH কে অ্যাটাচ করে দাও দিস ইজ কল্ড ফিনল দিস ইজ কল্ড ফিনল এটাকে বলে ফেনল ফিনল যেটাই বলো ফেনল এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ এটা ওকে এটার অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড এটা সাপ তাড়াতে ব্যবহৃত হয় ঠিক আছে ওকে তো যে সমস্ত পাহাড়ি এলাকায় সাপের আনাগোনা বেশি ওখানে বাসার মধ্যে কার্বলিক অ্যাসিড রাখতে হয় যাতে করে সাপ আসতে না পারে সাপ হচ্ছে কার্বলিক অ্যাসিডের গন্ধটা সহ্য করতে পারে না তাহলে ফেনল H বন্ডিং শো করবে কি করবে না বলো শো করবে ইয়েস হাইড্রোজেন আছে হাইড্রোজেন কার সাথে আছে অক্সিজেনের সাথে এটা শো করবে এবার প্লিজ দেখো ফেনলের পরে ফেনল থেকে উৎপন্ন কিছু যৌগ আছে যেমন ধরো অর্থো নাইট্রোফেনল এগুলো এখন বুঝাবো না এগুলো পরে আসবে তারপরে আছে প্যারা নাইট্রোফেনল স্যালিসাইলডিহাইড এটা একটু বুঝাই এইখানে একটা যৌগ তুমি দেখতে পাচ্ছ এই জায়গায় দেখো এই যৌগটার নাম হচ্ছে স্যালিসাইলডিহাইড এই যৌগটা দেখতে কেমন দেখো অনেকটা পেল ইয়েলো মানে খুবই হালকা হলুদ বর্ণের একটা তরল পদার্থ এটা ওকে আচ্ছা এরপরে আসতেছে কি দেখো স্যালিসাইলিক অ্যাসিড এই যে মুখের মধ্যে মেস্তা তারপরে ব্রণ এগুলো তো মেয়েদের খুব পরিচিত সমস্যা হ্যাঁ যে তোমাদের তো আলহামদুলিল্লাহ ভালো অনেক দাম এগুলো পরিষ্কার ঝকঝকা তকতকা ফকফকা ত্বক হ্যাঁ এগুলো মেরে লাভ ত্বকের একটু যত্ন নিও হ্যাঁ এই ক্ষমা বিক্রি করে খাইতে হবে কথা বুঝলে ক্ষমার দাম আছে ক্ষমা ঠিক না থাকলে শেষ ভাই চাঁদেরও তো দাগ আছে ওমা কি ভাই এই নামে আসছে কি ফ্ল্যাটিং ঠিক আছে না আমরা বুঝাইতেছি এগুলোর দাম কেন এত বেশি এইটাই তো কথা দাম কেন এত বেশি আমার বই নাও মারে কষ্টে আছে তুমি তো গোপন রহস্য শ্বাস করে দিচ্ছে কিনে এসে তোমার বোন জানলে তোমার আজকে ঝাড়ু দিয়ে এই স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে বেসিক্যালি একটা ক্রিম এটা মূলত হচ্ছে যে আমাদের ত্বকের মধ্যে দেখবে অনেকের মানে ফোর ইয়া হয়ে যায় ছোট ছোট ছিদ্র হয়ে যায় ত্বকে ঠিক আছে ওখানে মৃত তোমার কোষ থাকে ঠিক আছে এগুলো ত্বকের মধ্যে ছড়ায় যায় ওকে তো ত্বকের সৌন্দর্য নষ্ট হয় এই মেটার আছে দেখো যে ব্যবহার করার আগে কি অবস্থা বিফোর ইউজিং স্যালিসাইলিক অ্যাসিড আফটার ইউজিং স্যালিসাইলিক অ্যাসিড এগুলা দেখাই তো মেয়েদেরকে আকৃষ্ট করে সত্যি কথা অথচ কি হবে বাস্তবে যদি এরকম থাকে শুরুতে এরকম হয়ে যাবে ঠিক আছে যদি কারণ দুনিয়াতে তুমি যত প্রোডাক্ট দেখবে বাংলাদেশে সব 2 নম্বর হ্যাঁ তোমাকে দেখালে বিদেশি আমেরিকা থেকে আমদানি করতে বানাইছে চকবাজারে চিপাই ঠিক আছে হয়তো পুরো নদীর পানি যাই হোক, তো দেখো এটা হচ্ছে আমাদের স্যালিসাইলিক এটা তোমরা ইউজ করো বাট তোমরা জানতা না যে এটা আসলে স্যালিসাইলিক অ্যাসিড তোমরা তো দোকানে যাবে ভাই একটা ক্রিম দেন ঠিক আছে এরকম এখন তো তুমি দোকানদারে যা বলো যে ভাই একটা স্যালিসাইলিক অ্যাসিডের ক্রিম দেন দোকানদার ভাবে এটা কি ঠিক আছে ও তো ভাই 5 পাস পড়া দোকানদার ও কি কেমিস্ট্রি বুঝবে ঠিক আছে ভাই এরকম কেন ড্রপার টপার দিয়ে
অনেক সময় এগুলো লিকুইড ফর্মে পাওয়া যায়, বুঝতে পারছো? হ্যাঁ এগুলো আসলে লিকুইড। ওই দিয়ে লাগায় কিছু যে কিছু মানে এগুলো কি বলে তরল শোষণকারী কিছুটা তুলার মতো থাকে না, এগুলো দিয়ে লাগায় আর কি। অনেকে হাত দিতে চায় না। যাও তাহলে দেখো এই যে স্যালিসালডিহাইড, স্যালিসালিক অ্যাসিড, H2SO4, কপার সালফেট 5 অনু পানির নাম কি? কপার সালফেট 5 অনু পানি ব্লু ভিট্রিয়ল। এরা সবাই H বন্ডিং শো করে। ওকে, সো এগুলো নিয়ে আলোচনা আমরা এখন করব না, এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে হাইড্রোজেন বন্ডিং এর নিভে গেলে আস্তে আস্তে এগুলো নিয়ে আলোচনা আসবে, ঠিক আছে? আচ্ছা, সো আশা করি তুমি কোন একটা যৌগ দেখো এখন বলতে পারবে যৌগ দেখে যে এই যৌগটা H বন্ডিং শো করবে কি করবে। এখান থেকে এক মার্কের একটা তুমি না মানে এমসিকিউ ফর্ম পাবে। আচ্ছা চলো নেক্সট, এবার আসো অ্যাকচুয়াল প্রশ্ন। আমাদের হাইড্রোজেন বন্ধনকে আমরা দুই ভাগে ভাগ করি, কি কি বলো? একটা হচ্ছে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন, আর একটা হচ্ছে কি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এখন আমাকে কে বলতে পারবে যে আন্তঃ আর অন্তর মধ্যে পার্থক্য কি? এটা প্রপার মানে আন্তর্জাতিক, অন্ত মানে আন্তর্জাতিক। আচ্ছা ঠিক আছে, কিছুটা হইছে। মনে করো এরকম হচ্ছে, মনে করো হলো যে আমি বললাম যে বিএন স্কুলের মেয়েরা আর হচ্ছে যে ব্যবসা কলেজের মেয়েদের মধ্যে মনে করো যে চুলাচুলি প্রতিযোগিতা হবে আজকে, ঠিক আছে? কে কার চুল বেশি করে টানতে পারে সেটা প্রতিযোগিতা, ঠিক আছে? আর নাহলে মনে করো যে বিএন স্কুল বনাম ব্যবসা স্কুল বালিশ খেলা প্রতিযোগিতা, ঠিক আছে? ওকে, তোমার পুরস্কার হচ্ছে মেলামাইন, তো মেলামাইন নেওয়ার জন্য মারামারি, ঠিক আছে? কামড়াকামড়ি, ঠিক আছে? যাই হোক, তো এই যে বিএন স্কুল আর ব্যাপটিস্ট স্কুলের মাঝে যদি কোনো কম্পিটিশন হয় এটাকে বলবো আন্ত। এটাকে কি বলবো? আন্ত। একাধিক স্কুলের মাঝে তোমরা পড়ছো না আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট, আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট, এগুলো দেখছি না আমরা। কিন্তু যদি তোমার বিএন স্কুলের 9 এর মেয়েদের সাথে 10 এর মেয়েদের মধ্যে কোনো মারামারি চলে ওইটাকে বলবো অন্ত। ওইটাকে কি বলবো? অন্ত। মানে একই স্কুলের ভিতরে দুইটা শ্রেণীর মধ্যে যদি এই প্রতিযোগিতাটা হয় তাহলে সেটাকে কি বলবো? অন্ত, ঠিক আছে? এটা হচ্ছে অন্ত। তাহলে দুইটা স্কুল হলে কি আন্ত, একই স্কুলের ভিতরে দুইটা ক্লাস হচ্ছে কি অন্ত। তাহলে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন মানে হচ্ছে যে যদি পাশাপাশি দুইটা অণুর মাঝে কোনো H বন্ডিং থাকে তাকে বলে আন্তঃ আণবিক H বন্ডিং। ইংরেজিতে বলে হচ্ছে ইন্টারমলিকুলার, ঠিক আছে? ইন্টারমলিকুলার, আর একই অণুর ভিতরে থাকা দুইটা অংশের মধ্যে যদি H বন্ডিং থাকে তখন তাকে কি বলে? অন্ত। এটা ইংরেজি হচ্ছে ইন্ট্রামলিকুলার। ইন্টারমলিকুলার, ইন্ট্রামলিকুলার। লাস্টে কি ভাই আর না এটা এখন আসো আমরা এবার আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধনের কিছু एग्जांपल দেখব প্রথমে, এরপর আমরা অন্তঃ আণবিক দেখব। সো আমাদের একটু সময় লাগবে एग्जांपलগুলো দেখতে, তো আমরা আজকে ক্লাসে পড়ে শেষ করতে পারবো না, আজকে কিছু एग्जांपल দেখব, পরবর্তী ক্লাসে আমাদের কন্টিনিউ হবে এটা। সো দেখো প্রথমে আমরা আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধনের কিছু एग्जांपल দেখব। চলো নিচে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধনের কতগুলো উদাহরণ ব্যাখ্যা করা হলো। সবার প্রথমে কি দেখো পানির অণুতে হাইড্রোজেন বন্ধন ব্যাখ্যা করো। আচ্ছা দেখো এবার এই দেখো কিভাবে লিখতে হয় এগুলো, লেখার সিস্টেম শিখে নাও। তুমি করবে কি, তুমি পাশাপাশি তিনটা পানির অণু লিখবে এভাবে। এখন তুমি প্রথম পানির অণুটা যেভাবে লিখবা দ্বিতীয় পানির অণুটাও একই ভাবে লিখবা। লিখলাম, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা সবাই জানি পানিতে অক্সিজেন পরমাণুতে দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে,
মুক্ত জনগুলো লিখে ফেলবা। মলিকুলার আচ্ছা, এবার কিছুক্ষণ আগে আমরা দেখলাম না যে অক্সিজেনের তড়িৎ নির্বাচকতা কত? কত ছিল বলো? 3.5। কিছুক্ষণ আগে আমরা দেখলাম। আর ভাইয়া হাইড্রোজেনের তড়িৎ নির্বাচকতা কত? 2.1। তাহলে কার বেশি? অক্সিজেনের বেশি। তাহলে অক্সিজেনে চলে আসবে পার্শিয়াল নেগেটিভ চার্জ, হাইড্রোজেনে চলে আসবে পার্শিয়াল পজিটিভ চার্জ। প্রত্যেকটা হাইড্রোজেনে পার্শিয়াল পজিটিভ চার্জ আসবে। লিখে ফেলো সুন্দর করে। আর প্রত্যেকটা অক্সিজেনে কি আসবে? পার্শিয়াল নেগেটিভ চার্জ। তাহলে ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস এখন কি হবে দেখো, এখন যেটা হবে এই হাইড্রোজেনের প্লাস আর এই অক্সিজেনের মাইনাস পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে না? আকর্ষণ করবে। তাহলে এই দুইজনের মাঝে একটা দুর্বল স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে। এই যেখানে কাজ করবে, এখানে কাজ করবে। তো এটাকে তুমি কিভাবে দেখাবা? ডটেড লাইন দিয়ে দেখাবা, ডটেড লাইন দিয়ে দেখাবা। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো তো, এই হাইড্রোজেনের বামেও কি না মাইনাস থাকতে পারে না? কারণ আমরা তো আসলে পানির অণু মাত্র 3টা লিখছি, এখানে তো অসংখ্য কোটি কোটি পানির অণু আছে। তাহলে বামেও মাইনাস থাকতে পারে, এজন্য বাম দিকেও ডট দিতে হবে। আবার দেখো এই অক্সিজেনের ডানেও কি থাকতে পারে, প্লাস থাকতে পারে, তাহলে আমাকে এখানে ডট ডট দিতে হবে। আবার দেখো এই হাইড্রোজেনের নিচেও কি মাইনাস থাকতে পারে, তাহলে এখানে আমরা ডট ডট দিই। সিমিলারলি এই হাইড্রোজেনের নিচেও থাকতে পারে, এখানে ডট। ওকে, আবার লক্ষ্য করো এই অক্সিজেনের উপরেও প্লাস থাকতে পারে না, তাহলে উপরে ডট ডট দিতে হবে। লক্ষ্য করো একটা সিঙ্গেল পানির অণুর চারপাশে মোট কয়টা ডটেড লাইন আছে বলো আমাকে? 4টা ডটেড লাইন। কয়টা ডটেড লাইন? 4টা। এই ডটেড লাইনগুলোকেই আমরা কি বলি? এই ডটেড লাইনগুলোকে আমরা কি বলবো? এইচ বন্ডিং। So these dotted lines are called H bonding. ঠিক আছে? মানে বলো একটা পানির অণুর চারপাশে মোট কয়টা H বন্ডিং আছে বলতে পারবা? 4টা। কয়টা H বন্ডিং? 4টা। তার মানে ধরো তুমি এই মাঝখানের যে পানির অণুটা, এইটাকে ধরো তুমি যদি তার পার্শ্ববর্তী পানির অণুগুলা থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করতে চাও, কয়টা H বন্ডিং ব্রেক করতে হবে? 4টা H বন্ডিং ব্রেক করতে হবে। আর বন্ড ব্রেক করা মানে কি? বেশি তাপ শক্তি প্রদান করা লাগে। যত বেশি বন্ধন ভাঙবা তত বেশি কি তাপ শক্তি প্রদান করা লাগবে। ওকে, আর এই জন্যই পানির বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। পানি কিন্তু একটা সমযোজী যৌগ, তারপর এর বয়লিং পয়েন্ট দেখো 100 ডিগ্রি সেলসিয়াস। এত বেশি কেন? পিছনে কাইনেটিক এই এইচ বন্ডিং। একটা পানির অণুর চারপাশে 4টা এইচ বন্ড থাকে, আর এই জন্যই একটা পানির অণুকে তার পার্শ্ববর্তী পানির অণুগুলো থেকে সেপারেট করতে কি প্রচুর পরিমাণে তাপ শক্তি প্রদান করা লাগে। এইজন্য পানির বয়লিং পয়েন্ট বা পানির স্ফুটনাঙ্কের মান অনেক বেশি। আর আরেকটা ভাবে লক্ষ্য করো, নরমালি আমরা জানি যে সমযোজী যৌগগুলো কিন্তু একটু দূরে দূরে থাকে নরমাল সিনারিওতে, কিন্তু এখানে দেখো তো এই পানির অণুগুলো কিন্তু খুবই ক্লোজলি কম্প্যাক্ট না, খুবই কাছাকাছি অবস্থান করতেছে না এইচ বন্ডিং এর কারণে। ওকে, অনেক বেশি কাছেও না আবার অনেক বেশি কি দূরেও না। যদি অনেক বেশি কাছে চলে আসে তাহলে তো পানি কঠিন হয়ে যাবে, আর যদি অনেক বেশি দূরে চলে যায় পানির অণুগুলো তাহলে তো এটা কি হয়ে যাবে? গ্যাস। তাহলে এখানে অনেক বেশি দূরেও না অনেক বেশি কাছেও না, মোটামুটি কাছে, তার মানে পানির ভৌত অবস্থা কি? তরল। তাহলে এই এইচ বন্ডিং এর কারণেই
পানি কক্ষ তাপমাত্রায় কি হিসেবে অবস্থান করে? তরল হিসেবে অবস্থান করে। তো লিখো এই এইচ বন্ডিং এর কারণে পানি কক্ষ তাপমাত্রায় তরল হিসেবে এবং পানির স্ফুটনাঙ্ক কত? বয়লিং পয়েন্ট পানির বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস। বিশুদ্ধ পানির বয়লিং পয়েন্ট, এটা কিন্তু বিশুদ্ধ পানি। পানির মধ্যে যদি ভেজাল থাকে তাহলে কিন্তু পানির বয়লিং পয়েন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। তো বিশুদ্ধ পানিতে এত উচ্চ বয়লিং পয়েন্ট পাওয়ার পিছনে কারণ কি? এইচ বন্ডিং। তো তোমাদের কেউ জিজ্ঞেস করে পানির স্ফুটনাঙ্ক অত্যধিক হওয়ার কারণ কি? উত্তর হাইড্রোজেন বন্ধন। যদি জিজ্ঞেস করে পানি কক্ষ তাপমাত্রায় তরল হিসেবে কেন থাকে? উত্তর কি? এইচ বন্ডিং। তো পরীক্ষার খাতায় তোমাকে এই ছবিটাই সুন্দর করে রাখতে হবে। এগুলো রাখতে পারলি 4-4। ব্যাখ্যা বলতে তুমি এগুলো লিখবা যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন থেকে বেশি বিধায় অক্সিজেন নেগেটিভ আসে, হাইড্রোজেন পজিটিভ আসে। দেন পাশাপাশি দুইটা পানির অণু, একটা পানির অণু কি অক্সিজেন প্রান্ত আর একটা পানির অণু এইচ প্রান্তের মধ্যে যে দুর্বল স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে তাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। সেই দুটো গুছিয়ে লিখে দিতে পারলি হয়ে যাচ্ছে। বুঝে গেল পানিটা ক্লিয়ার? চলো আরেকটা দেখো স্যার, 4 মিনিট টাইম আছে। আরেকটা एग्जांपल দেখব আমরা। এইচএফ টা ক্লিয়ার হবে, পানিটা ক্লিয়ার হলো আমাদের। চলো নেক্সট, এবার আমরা দেখব এইচএফ অণুতে হাইড্রোজেন বন্ধন ব্যাখ্যা করব। প্লিজ দেখো এখানে পাশাপাশি তিনটা এইচএফ লাগবে, পাশাপাশি তিনটা এইচএফ লাগবে। তো আমরা সবাই জানি হ্যালোজেন পরমাণুতে কয়টা মুক্ত ইলেকট্রন থাকে? 3টা। ক্লোরিনের 3টা মুক্ত জোন, 3টা মুক্ত জোন। বলো এবার কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অবশ্যই ফ্লোরিনের। ফ্লোরিনের কত? 4, হাইড্রোজেনের কত? 2.1। তাহলে ফ্লোরিনের মাথায় চলে আসবে পার্শিয়াল নেগেটিভ ক্যারেক্টার, হাইড্রোজেন চলে আসবে পার্শিয়াল পজিটিভ ক্যারেক্টার। পার্শিয়াল নেগেটিভ, পার্শিয়াল পজিটিভ, পার্শিয়াল নেগেটিভ, পার্শিয়াল পজিটিভ। তাহলে কি হবে বলো? এই নেগেটিভ আর এই প্লাসের মাঝে একটা ডটেড লাইন দিবা। ডান দিকেও দিবা, এখানে বাম দিকেও দিবা। এবার দেখো এখানে ফ্লোরিনের উপরে নিচে দেওয়ার দরকার নাই। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আগের বার তো আপনি পানিতে উপরে নিচে দিছিলেন, এবার দেন নাই কেন? এটা কারণটা বলি তোমাকে। দেখো পানি হচ্ছে একটা আইডিয়াল এইচ বন্ডিং সিস্টেম। পানিতে লোন পেয়ারও দুইটা থাকে, হাইড্রোজেনও দুইটা থাকে সমান সমান। এইজন্য লোন পেয়ার গুলোও কি এইচ বন্ডিং এ পার্টিসিপেট করতে পারে। যেমন তুমি দেখো এখানে পানিতে একটু বলি, দেখো এখানে মোট 4টা ডটেড লাইন না, এর মধ্যে দুইটা এইচ বন্ডিং তৈরি হয়েছে, দুইটা কি দ্বারা? হাইড্রোজেন দ্বারা। আর বাকি দুইটা এইচ বন্ডিং তৈরি হয়েছে এই অক্সিজেনের যে দুইটা মুক্ত ইলেকট্রন আছে তাদের দ্বারা। কিন্তু এইচএফ এ দেখো, এইচএফ এ হচ্ছে ফ্লোরিনে 3টা লোন পেয়ার আছে,
বাট এর মধ্যে শুধুমাত্র একটা লোন পেয়ারই এইচ বন্ডিং এ পার্টিসিপেট করে, বাকি দুইটা করে না কেন? এর কারণ হচ্ছে এইচএফ এ দেখো, এইচএফ এর মধ্যে হাইড্রোজেন পরমাণু মাত্র কয়টা আছে? একটা। মানে এই পুরো সিস্টেমটাতে লোন পেয়ার অনেক বেশি, কিন্তু তার বিপরীতে হাইড্রোজেন অনেক কম। কারণ লোন পেয়ার যদি এইচ বন্ডিং এ যাইতে চায় অবশ্যই কি লাগবে? হাইড্রোজেন লাগবে, বাট পর্যাপ্ত তো হাইড্রোজেন এখানে মজুদ নাই। কথা বুঝতে পারছো কিনা? লোন পেয়ার বেশি, হাইড্রোজেন কম, এইজন্য অনলি একটা লোন পেয়ারই এইচ বন্ডিং এ পার্টিসিপেট করে, বাকি দুটো লোন পেয়ার এইচ বন্ডিং এ পার্টিসিপেট করতে পারে না, এগুলো জাস্ট এমনি পড়ে থাকবে ফ্লোরিন। বুঝতে পারছো? তাহলে আমাকে বলো তো এবার একটা এইচএফ মলিকিউলের চারপাশে মোট এইচ বন্ডিং এবার কয়টা? কয়টা ডটেড লাইন? দুইটা ডটেড লাইন। তাহলে এইচ বন্ডিং দুইটা। তাহলে আমি যদি একটা এইচএফ কে তার পাশের দুইটা এইচএফ থেকে পুরোপুরি মুক্ত করতে চাই, মানে গ্যাসীয় অবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে কয়টা এইচ বন্ডিং ব্রেক করতে হবে? দুইটা এইচ বন্ডিং ব্রেক করতে হবে। তাহলে আমাকে বলো তুমি, চারটা এইচ বন্ডিং ব্রেক করতে বেশি শক্তি লাগবে নাকি দুইটা এইচ বন্ডিং ব্রেক করতে বেশি শক্তি লাগবে? অবশ্যই চারটা এইচ বন্ডিং ব্রেক করতে বেশি শক্তি লাগবে। এই জন্য তুমি দেখবা এইচএফ কে সহজে গ্যাসীয় অবস্থায় কনভার্ট করা যাবে, কারণ এখানে এইচ বন্ডিং ব্রেক করতে হবে মাত্র কয়টা? এই জন্য এইচএফ এর স্ফুটনাঙ্ক পানি অপেক্ষা কম, পানি অপেক্ষা কম। ওকে, বুঝছি বিষয়টা? ওকে, আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই না, আমরা পরের ক্লাসে বাকিগুলো প্র্যাকটিস করব। আবার করতে পারি,